Hello everyone, welcome back to my channel Diya's Beauty Cuddle. তাজমহল থেকে আগ্রা ফোর্ট যেতে 8 মিনিটস সময় লাগে। আগ্রা ফোর্টের এই কিলাহি আকবরী ফোর্টকে ঘিরে মোগল সাম্রাজ্যের অনেক ইতিহাস, অনেক উত্থান পতন জড়িয়ে রয়েছে। এটা হলো আগ্রা ফোর্টের প্রবেশদ্বার। শোনা যায় শত্রুপক্ষকে আটকানোর জন্য কত রকম যে পদ্ধতি অবলম্বন করা হতো সেটা আমি বললে তোমরা বুঝতে পারবে। সামনে থেকে বড় বড় গোলা ছেড়ে দেওয়া হতো যাতে শত্রুপক্ষ বা ওদের ঘোড়া আহত হয়ে পড়ে যায়। নিচের যে এইরকম ফ্লোর দেখছো, এর আরও একটা কারণ রয়েছে। ঘোড়া বা শত্রুপক্ষ যখন এর উপর দিয়ে হেঁটে যেত তখন ওদের পায়ের শব্দটা বেশি হতো। পিছনের এই উপরের জায়গায় সেনাবাহিনী 24 ঘন্টা তৎপর থাকতো শত্রুপক্ষ এনে তাদের আটকানোর জন্য। আর এই দেওয়ালের উপর যে হোলগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকে গরম তেল ছাড়া হতো। এখন আমি রয়েছি আগ্রা ফোর্টের ভিতরে। এর ভিতরে কি কি রয়েছে তো চলো সেগুলো দেখা যাক। তো এটা দেখো, এটা হচ্ছে তখনকার দিনের বাথটব। এখানে জাহাঙ্গীর আর বাদশাহ তারা তখনকার সময় এখানে স্নান করতেন। এখনও এটা বাইরেই রাখা আছে। তো এখন আমরা ফোর্টের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো এই ফোর্টেই দেখো অনেকগুলো দরজা রয়েছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে মন্ত্রীরা থাকতো। শাহজাহান দেওয়ানি খাস বানিয়েছিলেন। শাহজাহানের যত প্রাইভেট মিটিং এখানে হতো তিনি করতেন। এখান থেকে পুরো ভিউটা জাস্ট তোমরা দেখো। মুতাম্মন ব্রুজ। শোনা যায় শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করে এই আগ্রা ফোর্টের মুতাম্মন ব্রুজে বন্দি করে রেখেছিলেন। আর শাহজাহান বন্দি অবস্থায় এই মুতাম্মন ব্রুজে বসে জানলা দিয়ে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। আর এই প্যালেসেই শাহজাহানের নাকি মৃত্যু হয়। তো এইবার এই জায়গাটা দেখো, আগ্রা ফোর্টের মধ্যে একদম আলাদা। সো এই জায়গাটা হচ্ছে বাবরের বাউলি। বাবরের এই বাউলির ওয়ালগুলো হলো, আর এই দেওয়ালগুলোর মধ্যেই থাকতো জল, যাতে ঘরের দেওয়ালগুলো ঠান্ডা থাকে আর ঘরের টেম্পারেচার বজায় থাকে। তো এটাও হচ্ছে এক রকমের নালা মতো সিস্টেম করা ছিল, যাতে এই ঘরের দেওয়ালগুলো ঠান্ডা থাকে তার জন্য। এবার তোমরা দেখো এখানে গার্ডেনটা, এই গার্ডেনের নাম হলো আঙ্গুরিবাগ। তখনকার দিনে জাহাঙ্গীর এই গার্ডেন তৈরি করেছিলেন, আর দাসীরা আঙুর চাষ করতেন। আর ওই আঙুর দিয়ে ওয়াইন তৈরি করা হতো। কাশ্মীর থেকে আঙুর মাটি এনে এখানে আঙুর চাষ করা হতো। মানে তোমরা ভাবতে পারছো আগেকার দিনে নবাবদের নবাবি আনা কতটা ছিল। এই গার্ডেনের টোটাল ভিউটাই তোমাদের দেখায়। তো আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে এসে আমরা এবার চলে যাব ফতেহপুর সিক্রিতে। এখন বাজে দুপুর 1:30 PM। তাহলে চলো এখন যাওয়া যাক লাঞ্চ করতে, আর তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এক ম্যাজিক ফুড জোন রেস্টুরেন্ট। এটা একদম হাইওয়ে রোডের দিকেই পড়বে। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম মশলা ধোসা। তো লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ফতেহপুর সিক্রির উদ্দেশ্যে। ফতেহপুর সিক্রি উত্তরপ্রদেশের আগ্রা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এটি দুটি প্রধান অংশে বিভক্ত, একটি সিক্রি আর আরেকটি ফতেহপুর। এই ফোর্টটি 95 একর জায়গা জুড়ে তৈরি, কিন্তু এর 25% আমরা দেখতে পাই, আর 75% হচ্ছে ইন্ডিয়ান আর্মির আন্ডারে। এই দরগাটি হলো মুঘল সাম্রাজ্যের এক অন্যতম নিদর্শন। এই যে সমাধিগুলো দেখছো, এটি হলো সেলিম চিশতির বংশধরদের সমাধি নির্মিত আছে। এখনও মৃত্যুর পর
তার বংশের লোকেদের এখানে সমাধিস্থ করা হয়। আর এই ইমারতটি সম্রাট আকবর অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য দ্বারা নির্মাণ করেছিলেন। এখন আমরা এসেছি আনারকলি দরজার সামনে। কথিত আছে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে আনারকলির সম্পর্ক সম্রাট আকবর পছন্দ করতেন না, তাই শাস্তি স্বরূপ তাকে বন্দি করে এখানে আটক রাখা হয়। কিন্তু শোনা যায় এই সুড়ঙ্গটি পাকিস্তানের লাহোরের সঙ্গে যুক্ত ছিল। তিনি সুড়ঙ্গের মধ্যে দিয়ে সরাসরি লাহোর পৌঁছেছেন। আমাদের যে গাইড দাদা ছিলেন তিনি সমস্ত কিছু আমাদের বলে দিচ্ছিলেন। এই যে বক্সের মতো ফাঁপা অংশটি দেখছো, তখনকার সময়কার এটা এসি এই রকম ছিল। সেই সময় ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা না থাকায় তাই এই ব্যবস্থাটি ছিল খুবই কার্যকর। এই অংশটিতেই ঠান্ডা হাওয়া প্রবেশ করত, যা ঘরকে ঠান্ডা রাখত। এটা দেখো সেলিম চিশতির সমাধি, যা সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। সম্রাট আকবরও এখানে এসেছিলেন, মানত করেছিলেন এবং তার পুত্র সন্তান জাহাঙ্গীর হয়। এই দরগাটি হলো মুঘল সাম্রাজ্যের এক অন্যতম নিদর্শন। এখানে বহু মানুষ আসেন এবং তাদের মনস্কামনা পূরণের জন্য তারা মানতও করে থাকেন। এখন আমরা আছি সিক্রিতে। সিক্রির অর্থ হলো রাজপ্রাসাদ। এই জায়গাটি ছিল সম্রাট আকবরের প্রাসাদ। তোমাদের ঘুরে দেখাবো এই প্রাসাদের সব কিছু। সম্রাট আকবর গুজরাট রাজ্য জয় করার পর এই জায়গার নাম রাখেন সিক্রি, যার অর্থ হলো সিটি অফ ভিক্টরি। এটি হলো বীরবল প্যালেস, বীরবল মহল। বীরবল ছিলেন সম্রাট আকবরের নবরত্ন সভার এক উল্লেখযোগ্য পরিষদ এবং সম্রাটের অত্যন্ত প্রিয় মানুষ। এখন আমরা আছি সিক্রি ভাগে দেওয়ানি আমে। সম্রাট আকবর এখানে এসে তার সভার প্রজাদের সাথে সাক্ষাৎ করতেন। এখন আমরা রয়েছি দিওয়ানি খাসে। এটা হলো আকবরের সময়কার কনফারেন্স হল। সম্রাট আকবর এখানে তার 9 জন সবার পরিষদের সঙ্গে বৈঠক করতেন। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তিনি এখানে এই মাঝখান অংশটিতে বসতেন এবং বাকি তার 9 জন নবরত্ন বাকি অংশগুলিতে বসতেন। তারা ছিলেন বীরবল, তানসেন, আবুল ফজল, আজিয়া উদ্দিন, আবুল রহিম খান সহ আরও বাকিরা। এখন আমরা রয়েছি অনুপ তালাব। চারিদিকে জল দ্বারা বেষ্টিত মাঝখানে অংশটিতে যাওয়ার জন্য মোট 4টি রাস্তা আছে। কথিত আছে সম্রাট আকবরের নবরত্ন সভায় রত্ন তানসেন এখানে সঙ্গীত পরিবেশন করতেন। তার সঙ্গীতের প্রতি এতটাই পারদর্শী ছিল যে তিনি যখন মল্লার রাগ বাজাতেন তখন বৃষ্টি চলে আসত, আর যখন দীপক রাগ বাজাতেন তখন সমগ্র মহল জুড়ে প্রদীপ জ্বলে উঠত। সো গাইস, হোপ ইউ লাইক দ্য ভিডিও। আমি এই ভিডিওর সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অ্যান্ড লোকেশন সমস্ত কিছুই। সো ডু চেক ইট আউট। Thank you so much for watching guys. Please like and do subscribe to my channel and press the bell icon যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কোনো ভিডিও মিস না করো। সো টেক কেয়ার এন্ড বাই বাই। দেখা হচ্ছে